বন্ধুরা, স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক নাটক সিরাজদৌল্লা সম্পর্কে আলোচনা করব। এই নাটকটা আলোচনার পূর্বেই একটা পূর্ব কথা বলে রাখি। নবাবের বিশ্বস্ত দুই অনুচর গোলাম হোসেন এবং আলেয়া তাদের কথোপকথন থেকে জানতে পারল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরপরে কাশিমবাজার কুঠিরে নর্তকীর বেশে আলেয়া উপস্থিত থেকে সেখান থেকে তথ্য সংগ্রহ করলো। কি না, তো মীর জাফর আলী খাঁ, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ এবং ঘসেটি বেগম প্রত্যেকে নবাবকে মসনদচ্যুত করবে, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই খবর যখন নবাবের কাছে আসলো, নবাব কাশিমবাজার কুঠির আক্রমণ করলো এবং সেখানে গিয়ে ওয়ার্ডসকে বন্দি করে তার রাজসভাতে নিয়ে আসলো। তো এর পরবর্তী অঙ্কের প্রথম দৃশ্যই তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত। কি না, তো নবাব সিংহাসনে উপবিষ্ট রয়েছে। একদিকে রয়েছে মানে নবাবের শুভাকাঙ্ক্ষী মীর মদন, মোহনলাল, গোলাম হোসেন, আর অন্যদিকে যারা নবাবের ভালো চান না তারা মীর জাফর আলী খাঁ, রায়দুল্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, তারপরে ওয়ার্ডস, এরা প্রত্যেকে রয়েছে। আবার মাসিয়ে লাও রয়েছেন, কিন্তু নবাবের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ফরাসি প্রতিনিধি। তো নবাব ওয়ার্ডসকে বলছেন যে কলকাতা বিজয়ের পর কলকাতার নাম আলীনগর রাখা হয় এবং আলীনগরের সমস্ত সন্ধি এবং চুক্তি শর্ত তোমার মনে আছে নিশ্চয়ই। তো সেই সন্ধি শর্ত যদি না মানা হয় তো তোমাকে আমরা যুদ্ধ ঘোষণার আগেই তো তোপের মুখে আমরা উড়িয়ে দিতে পারি, তা তুমি জানো। তখন ওয়ার্ডস বলছে, আমি তো জানিলাম না বা আমি জানলাম না আমার কি অপরাধ। তখন নবাব মুন্সিজিকে বলছেন যে আপনি ওয়াটসনের চিঠিটা, অ্যাডমিরাল ওয়াটসনের চিঠিটা আপনি বার করুন। বার করে ওয়াটসের হাতে দিল, মানে ওয়াটসের হাতে ওয়াটসনের চিঠিটা দিল। ওয়াটসন হচ্ছেন অ্যাডমিরাল। সেই চিঠিতে লেখা ছিল, এবং এটা মুন্সিজি তিনি বাংলায় অনুবাদ করে দিলেন। যখন ইংরেজিতে লেখাটা পড়ছিল, বঙ্গানুবাদে কি মানেটা দাঁড়ায় না, তো অ্যাডমিরাল ওয়াটসন বলছেন যে কলকাতায় একটা জাহাজে করে সেনাবাহিনী পাঠানো হয়েছে, আরও একটি জাহাজ মাদ্রাজে পৌঁছাবে, সেখান থেকে আরও সেনাবাহিনী এবং জাহাজ কলকাতার উদ্দেশ্যে পাঠানো হবে। কলকাতায় এমন আগুন জ্বালাবো যাতে কোনো গঙ্গার জল দিয়েই সেই আগুনটাকে নেভাতে না পারে। এবার নবাব বলছেন, আচ্ছা এই ভীতি প্রদর্শনের কারণটা কি? আপনারা এরকম অ্যাডমিরাল কেন এরকম ভয় দেখান? বললো, আমি তো জানি না উনি কেন এরকম ভয় দেখিয়েছেন। তখন নবাব আবার মুন্সিজিকে বললেন যে ঠিক আছে, এইবার আপনি ওয়াটসের চিঠিটা দেখান তো। আগে ওনাকে দেখিয়ে নিন ওনার হাতের লেখা কিনা এটা। উনি বললেন, হ্যাঁ আমার হাতের লেখা। সেই চিঠিতে কি লেখা ছিল? যে নবাবের ওপরে ভরসা করে লাভ নেই, যত শিগগির পারেন চন্দননগর আক্রমণ করুন। এবার বলুন আপনি এটা কেন লিখেছেন? তখন ওয়ার্ডস বলছেন যে আই হ্যাভ ডান মাই ডিউটিজ, অর্থাৎ আমি আমার কর্তব্য পালন করেছি। এটা শুনে নবাব প্রচন্ড রেগে গেলেন যে আপনি এই মুহূর্তে এক্ষুনি আমার এই রাজসভা ত্যাগ করুন, আপনি আর কোনোদিন আমার রাজসভাতে আসবেন না, আর আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলে দেবেন যে যদি কোনো সৎ এবং ভালো কোনো ইংরেজ থাকে তবেই আমার কাছে পাঠান, আপনার মতো তো নয়, আর এখন তো নয়ই নয়। এই বলে ওয়ার্ডস চলে গেল। এরপরে
রাজা রাজবল্লভ নবাবকে কিছু বলতে যখন গেলেন তখন নবাব তাকে থামিয়ে দিলেন, কেননা পাশে মাসিয়েলা উপস্থিত ছিলেন, ফরাসি প্রতিনিধি। মাসিয়েলার উদ্দেশ্যে নবাব বলছেন, আমি জানি আপনি কেন এসেছেন। ইংরেজরা আপনাদের বাণিজ্য কুঠি অধিকার করে নিয়েছেন, আক্রমণ করেছেন। আপনি সেই সমস্যা সমাধানের জন্য আপনি আমার কাছে এসেছেন, কিন্তু আমার অক্ষমতা। কিসের অক্ষমতা? আমার মন্ত্রিমণ্ডল এখন যুদ্ধ চাইছে না। তারপরে কলকাতা বিজয়, পূর্ণিয়ার যুদ্ধে প্রচুর লোকক্ষয় এবং অর্থক্ষয় হয়েছে। আমার মন্ত্রীবর্গ আর নতুন করে যুদ্ধে জড়াতে চাইছে না। তাই আমি এখন আপনাকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি আপনাকে কোনো রকমই সাহায্য দিতে পারছি না। আপনি আমার এই অক্ষমতার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। কে বলল? নবাব। কাকে বলল? না তো ফরাসি প্রতিনিধি মাসিয়েলাকে। তখন মাসিয়েলা বলল যে আপনার কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি যেহেতু পেলাম না, আমাদের এই ভারতীয় দ্বীপপুঞ্জ আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, আমরা যেদিন ভারত ছাড়ব, ব্রিটিশরা সর্বশক্তি দিয়ে আপনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ আপনারা একটুখানি সাবধানে থাকবেন। তখন সিরাজ বললেন যে এই খবর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আবার দেখা হবে। তখন ফরাসি প্রতিনিধি বললেন, মাসিয়েলা বললেন, না, আমাদের আর কখনো দেখা হবে না। এই বলে তিনিও চলে গেলেন। এরপরে নবাব রাজা রাজবল্লভকে বললেন যে হ্যাঁ রাজা, আপনি যেন কি বলছিলেন? বলছে এখন সেই বলাটা নিরর্থক। এবং পরে আবার বলছে যে আপনি ওইভাবে ওয়ার্ডসকে তাড়িয়ে না দিলেও পারতেন। তখন নবাব রাজা রাজবল্লভকে বলছেন যে রাজা ছাড়ুন না, ইংরেজ, পর্তুগিজ, ফরাসিদের কথা, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসনের কথা, নিজেদের কথা ভাবুন, নিজেদের কথা বলুন। তখন জগৎ শেঠ বলছেন যে রাজা, যখন ভাবার কথা ছিল আপনি তো তখন ভাবেননি। মানে নবাবকে বলছেন জগৎ শেঠ। তখন নবাব বলছে যে আমি এই অপরাধ তো স্বীকার করেছি, নত মস্তকে স্বীকার করেছি। আপনারা আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, সবার মন কত বিষিয়ে দিয়েছেন, আর আপনারা আমাকে কত হেয় প্রতিপন্ন করতে চান বলুন তো। তখন জগৎ শেঠ বলছেন যে আপনাকে হেয় প্রতিপন্ন করে আমার লাভ কি, আমাদের লাভ কি? তখন বলছে যে স্বার্থ সিদ্ধি। তখন জগৎ শেঠ বলছে যদি স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই থাকতাম তাহলে বাংলার মসনদে এতদিন অন্য নবাব বসত। নবাব তখন বলছে আপনার এত বড় সাহস হলো আমার মুখের ওপর এত বড় কথা বলবার? তখন বলছে আপনার এই অধ্যত্বই আমাদের মনে স্পর্ধা এনে দিয়েছে। তখন নবাব বলছে যে না, আমার সহিষ্ণুতাই আপনাদের মনে স্পর্ধা এনে দিয়েছে। এটা নবাব বলছে। তখন আবার মির্জাফর বলছে যে জাহাপনা, আপনি এইভাবে মানি লোকের অপমান করে আমাদের আবার সবাইকে আপনি অপমানিত করছেন। তক্ষুনি আবার রাজা রাজবল্লভ বলছেন যে আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। কিন্তু নবাব বলছেন মিথ্যে কলঙ্ক রটাননি না? আচ্ছা বলুন তো, আমি সিংহাসনে এই একটা বছরের মধ্যে কটা রাত নিশ্চিন্তে কাটিয়েছি?
কটা দিন একটুখানি ভালো কিছু চিন্তা ভাবনা করেছি। তখন বলছে নবাবের দৈনন্দিন জীবনযাপন কণ্ঠস্থ করা আমাদের দায়িত্ব নয়। তখন নবাব বলছে, ও অথচ আমি কোথায় কি অনাচার করেছি, কোথায় কি কাজ করেছি, এই সব বিষয় আপনারা মনে রাখতে পারেন। এটা নবাব বলছেন। তখন আবার রাজবল্লভ বলছে যে পাপ কখনো চাপা থাকে না। নবাব বলছেন যে হ্যাঁ, পাপ যে চাপা থাকে না সেটা হুসেন কুলি প্রাণ দিয়েই বুঝিয়ে গেছেন। আপনিও কি প্রাণ দিয়ে বোঝাতে চান? তখন মীর জাফর আলী খাঁ বলছেন সিপাহসালার যে নবাব বা জাহাপনা, আপনি যদি এইভাবে মানি লোকের অপমান করেন, আমি আপনার হয়ে কখনো অস্ত্র ধারণ করব না। ব্যাস, তখন মোহনলাল বলছে, সিপাহসালা, আপনি কবেই বা নবাবের হয়ে অস্ত্র ধারণ করেছেন? এদিক থেকে মীর মদন বলছেন, পূর্ণিয়া এবং কলকাতার যুদ্ধে আপনি কোথায় নবাবের হয়ে অস্ত্র ধারণ করেছেন? সিপাহসালা তখন রেগে গিয়ে বলছে যে নবাবের যেহেতু এই অর্বাচীনদের দিয়ে কাজ হবে, তাহলে আমাদের আর কি প্রয়োজন? চলুন রাজা রাজবল্লভ, চলুন জগৎ শেঠ, রায়দুল্লভ, আমরা চলে যাই। নবাব এই সমস্ত অর্বাচীনকে দিয়েই কাজ করুক, আমরা বরং এখান থেকে চলে যাই। তখন নবাব বলছে, দাঁড়ান, আপনারা তখনই যেতে পারবেন যখন আপনাদের বন্দি করা হবে। বলছে আমরা তো যেতে বাধ্য হচ্ছি। তখন বলছে আপনাদের বন্দি করা হলে তবেই আপনারা যেতে পারবেন, তার আগে নয়। এরপরে নবাব মুন্সিজিকে বলছেন যে ওয়াটসের এই সিপাহসালার অর্থাৎ মীর জাফর আলী খাঁর চিঠিটা একবার বার করুন তো, যেটা খোজা পিদ্রু মারফত তার হস্তাগত হয়েছে। সেখানে ওয়াটস লিখেছিলেন কাকে? না তো সিপাহসালাকে, অর্থাৎ মীর জাফর আলী খাঁকে চিঠিটি ওয়াটস লিখেছিলেন। সেই চিঠিটা এখন যদি সিপাহসালাকে দেখায়, তাহলে যে উদ্দেশ্যে চিঠিটা পাঠানো হয়েছিল উদ্দেশ্যটা সফল হয়ে যাবে, অতএব তাকে চিঠিটা দেখানো যাবে না। এই নবাব বলছে, আমি কি আপনার চিঠিটা পড়ে শুনিয়ে দেবো সভাসদদের? সিপাহসালা তো চুপ হয়ে গেছে। তখন বলছে, না, আপনি আমার সিপাহসালা, আপনাকে আমি এই চিঠিটা সভাসদদের সামনে পড়ে শুনিয়ে আপনাকে অপমান করব না, তবে যে উদ্দেশ্যে চিঠিটা পাঠানো হয়েছিল সেটা সফল হয়ে যাবে, সেই জন্য আমি চিঠিটা পড়বও না। তখন নবাব বলছে, আচ্ছা বলুন তো রাজা রাজবল্লভ, রাজদ্রোহে লিপ্ত যারা, তাদেরকে কি শাস্তি দেওয়া যায়? তখন রাজা রাজবল্লভ বলছে যে নবাব বা জাহাপনা, আমারও কি এরকম কোনো চিঠি আছে? তখন নবাব বলছে, আমি যতটুকু জানি রাজা রাজবল্লভ অত কাঁচা কাজ করেন না। তখন মীর জাফর আলী খাঁ বলছেন, নবাব কি প্রকাশ্যে দরবারই আমার বিচার করবেন? আজকে এইটুকুনি তোমাদের সামনে আলোচনা করলাম। এটা হচ্ছে 88 পেজ। তোমাদেরকে 83 পেজ থেকে 88 পেজ পর্যন্ত তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা একটুখানি টেক্সট বইটা খুলে 1 থেকে 2 বার একটুখানি রিডিং পড়ে নিও। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে। বন্ধুরা, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, সঙ্গে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যারা নতুন হয়েছো, এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো।